রেজাল্টের আগেই কাউন্সিলিং এর নোটিশ প্রকাশিত হলো। রেজাল্টের আগেই এই মুহূর্তে সুপার এক্সক্লুসিভ বিগ আপডেট এএনএম-জিএনএম 2023 জন্য রেজাল্টের আগেই প্রকাশিত হলো কাউন্সিলিং এর নোটিশ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত করে দেওয়া হলো কাউন্সিলিং এর নোটিশ। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম-জিএনএম 2023 2023 যারা এএনএম এবং জিএনএম যে এন্ট্রান্স পরীক্ষা সমাপ্ত হলো তার যারা পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট এই মুহূর্তে প্রকাশিত হলো। রেজাল্টের আগেই প্রকাশিত হলো কাউন্সিলিং এর নোটিশ। তো অফিসিয়াল ভাবে রাজ্য স্বাস্থ্য ভবন থেকে কাউন্সিলিং এর নোটিশ প্রকাশ করা হলো। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রেজাল্টের আগেই প্রকাশিত হয়ে গেল এএনএম-জিএনএম কাউন্সিলিং 2023 নোটিশ। তো সেই পাশাপাশি কি কি লাগবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে হবে এই নিয়ে এবং কাউন্সিলিং প্রক্রিয়াটা কিভাবে হবে এই নিয়ে তোমাদের কাছ থেকে কিন্তু বিগত ভিডিওতে আমরা প্রচুর পরিমাণে মেসেজ পেয়েছি। তো সেই পুরো কাউন্সিলিং প্রক্রিয়াটা কিভাবে হবে, বিশেষ করে যারা এবছর নতুন পরীক্ষা দিয়েছো অর্থাৎ ফার্স্ট টাইম যারা অ্যাসপিরেন্ট রয়েছে এএনএম-জিএনএম 2023, তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিও আরো গুরুত্বপূর্ণ এবং সেই পাশাপাশি যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ 2022 বা 2021 অলরেডি পরীক্ষা দিয়ে এসছো, আবারও এবছরের জন্য পরীক্ষা দিয়েছো, তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট। অনেকগুলো কিন্তু চেঞ্জেস এসছে, তো সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করব এবং সেই পাশাপাশি বলে রাখি কাউন্সিলিং সংক্রান্ত কাউন্সিলিং কিভাবে করবে, চয়েস ফিলিং কিভাবে করবে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, যাবতীয় আপডেট পাওয়ার জন্য এখনই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখো এই মুহূর্তে তোমাদের যে কাউন্সিলিং এর নোটিশটি জারি করে দেওয়া হয়েছে, যেটা অলরেডি বলে রাখি, দেখো রেজাল্ট কিন্তু তোমাদের বাকি, অর্থাৎ তোমাদেরকে আমি কাট অফের ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, যে কতটা কি পরিমাণ কাট অফ যেতে পারে একটা অ্যাপ্রক্স ভিডিও দিয়ে দিয়েছি। আচ্ছা, যারা এখনো পর্যন্ত আমাদের কাট অফের ভিডিওটি দেখে উঠতে পারোনি, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে এএনএম-জিএনএম কাট অফ 2023, আমাদের চ্যানেলের নাম বিট ফর বায়ো বা আমার নাম দিয়ে যে কোনো একটা দিয়ে সার্চ করলে তুমি আমাদের কাট অফের ভিডিওটা পেয়ে যাবে, যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি। এবারে দেখো রেজাল্ট কিন্তু অলরেডি অনেকটা বাকি, রেজাল্টের আগেই কিন্তু প্রকাশিত হয়ে গেল কাউন্সিলিং এর নোটিশ। তো সেটার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কিভাবে কাউন্সিলিং হবে এবং বিস্তারিত তথ্য আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, অর্থাৎ এই যে কাউন্সিলিং প্রক্রিয়াটা সেটা হয় কিভাবে। তো এখন থেকে কেন বলছি এগুলো নিয়ে, কারণ তোমাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, তোমাদের রিকোয়েস্টের বেসিসেই কিন্তু আজকের এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে এবং সেই পাশাপাশি এবছরের সময়টাও খুব কম, কারণ তোমরা জানো যে অলরেডি তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, কারণ সেশন প্রতি বছরই শুরু হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় থেকে জিএনএম বা এএনএম এর সেশনটা শুরু হয় নতুন বছরের। তো সেইটাকে যথাসম্ভবভাবে তাড়াতাড়ি করার চেষ্টা করা চলছে এবছর এবং এই যে নোটিশটা এটা কিন্তু ডাব্লিউবি হেলথ থেকে, অর্থাৎ ডাব্লিউবি হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার যেটা ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবন থেকে কিন্তু আজকের যে নোটিশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে নোটিশ কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্বন্ধে। দেখো একদম প্রথমে আমি তোমাদেরকে বলি যে কাউন্সিলিংটা কিভাবে হবে, ধীরে সুস্থে জিনিসগুলোকে শুনবে এবং ইভেন আমি এটাও বলবো যারা ফার্স্ট টাইম এবছরের জন্য যারা প্রথমবার পরীক্ষা দিয়েছো, তোমরা চাইলে এই জিনিসগুলোকে সুন্দর করে খাতাতে নোট ডাউন করে রাখতে পারো, ভিডিওটি অযথা স্কিপ করতে যাবে না, তাহলে মাঝে কিন্তু তথ্যগুলো মিসিং হবে। আদারওয়াইজ তোমার ইচ্ছে হলে তুমি স্কিপ করে দেখতে পারো। দেখো প্রথমত যেটা ব্যাপার হচ্ছে যে তোমাদের রেজাল্টের আগে কি কি ব্যাপারগুলো হয় সেগুলো আমি অলরেডি কিন্তু কাট অফের ভিডিওতে বলে দিয়েছি, যে রেজাল্টের আগে তোমাকে কি কি করতে হবে বা পরপর কয়েকটা স্টেপ আছে, তারপরে তোমাদের রেজাল্টটা আসবে। বেশ, তাহলে প্রথমত তোমার কাছে কিন্তু রেজাল্ট আসবে, রেজাল্ট আসার পরে কি হবে, তুমি সেটা থেকে একটা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। বেশ, তো তাতে কিন্তু দুটো র্যাঙ্ক থাকবে, একটা জিএমআর র্যাঙ্ক সম্বন্ধে তোমাদেরকে কিন্তু আমি অলরেডি বলেছি, যেটা জেনারেল মেরিট র্যাঙ্ক এবং যেটার বেসিসেই কিন্তু তোমার কাউন্সিলিং প্রক্রিয়াটা হবে। আরেকটা যেটা থাকবে তুমি যেই ক্যাটাগরি বা যেই কাস্টের অন্তর্গত সেটার একটা র্যাঙ্ক থাকবে, তাহলে এই দুটো র্যাঙ্ক কিন্তু তোমার সামনে আসবে। কাস্ট ক্যাটাগরি র্যাঙ্কটা কাউন্সিলিং এর কোনো কাজে লাগবে না, ওটা একটা জাস্ট টেন্টেটিভ অ্যাপ্রক্স ধরা যায়, মানে ওটা থেকে তুমি একটা আন্দাজ করতে পারবে, বাট অ্যাকচুয়ালি মোস্ট প্রমিনেন্ট যেটা সেটা হলো জিএমআর র্যাঙ্ক। বেশ, এই দুটো ব্যাপার সবার কাছে ক্লিয়ার আছে। এবারে দেখো এর আগে 2022 থেকে কিন্তু এই যে এএনএম এবং জিএনএম এই যে দুটো যে আলাদা ব্যাপার আছে, এই দুটো আলাদা ব্যাপারের কিন্তু যে আলাদা র্যাঙ্কের এরকম কোনো ব্যাপার কিন্তু নেই, অর্থাৎ 2022 থেকে এটা কিন্তু চেঞ্জেস করে দেওয়া হয়েছে, একটাই কিন্তু তোমাদের জন্য র্যাঙ্ক আসবে। এবং আরো যেটা কনফিউশন থাকে যারা নতুন রয়েছে যে কাউন্সিলিং তাহলে কটা হবে, এএনএম এর জন্য কি আলাদা কাউন্সিলিং, জিএনএম এর জন্য কি আলাদা কাউন্সিলিং, দেখো এরকম কোনো ব্যাপার নেই, কাউন্সিলিং একটাই হবে, একটা কাউন্সিলিংয়েই তুমি এএনএম করবে কি জিএনএম করবে সেটা পরবর্তীকালে কিভাবে কি করবে চয়েস ফিলিং এর সময় সেটা তোমাকে নিজস্ব মতামত সহকারে বা বাড়ির অভিভাবকের মতামত সহকারে তোমাকে সেটা ডিসাইড করতে হবে, সেটা সম্পূর্ণ তোমার পার্সোনাল ইচ্ছে, এক্ষেত্রে কারো জোরপূর্বক কোনো ব্যাপার নেই। কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু একটাই হবে, পরীক্ষাও একটাই হয়েছে, একটাই কাউন্সিলিং প্রক্রিয়া হবে। এবারে দেখো তাহলে প্রথমত তোমার সামনে রেজাল্ট বেরোলো, র্যাঙ্ক কার্ড এলো, এর পরবর্তীকালে অর্থাৎ রেজাল্ট বেরোনোর পর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের জন্য একটা নোটিশ দেওয়া হবে, ডাব্লিউবিজেই থেকে অফিসিয়াল সাইটে একটা নোটিশ জারি করে দেওয়া হবে যে কোন কোন ডেটে কি কি হতে চলেছে, অর্থাৎ পুরো যে কাউন্সিলিং এর ডিটেলসটা
কোন দিন কি হবে পুরো কাউন্সিলিং এর চার্টটা রেডি করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া হবে। তাতে প্রত্যেকটা ডেট উল্লেখ করে দেওয়া থাকবে, প্রত্যেকটার ব্যাপারের জন্য, প্রত্যেকটা সেকশনের জন্য কত দিন থেকে কত দিন পর্যন্ত টাইম রয়েছে, কত সময় পর্যন্ত টাইম রয়েছে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ওই নোটিশে কিন্তু আলোচনা করে দেওয়া হবে। পরবর্তীকালে যখন নোটিশ বেরোবে সেগুলো নিয়ে আমি পর্যালোচনা করব। এবার দেখো, প্রথমত যেটা ব্যাপার যে ফার্স্ট কাউন্সিলিং হবে প্রথমে। তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু 3টে কাউন্সিলিং হবে। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। ফার্স্ট রাউন্ডটাকে বলা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডটাকে বলা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, থার্ড রাউন্ডটাকে বলা হচ্ছে মপ আপ রাউন্ড। এরপরে যদি সিট বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে যেটা স্পট কাউন্সিলিং হয়, যেটা আনঅফিসিয়ালি হয়, এটা কিন্তু অফিসিয়ালি ভাবে নয়। আনঅফিসিয়ালি বলতে মানে WBJE থেকে হয় না, যেটা WB হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে করানো হয়, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবন থেকে সেটা আলাদা করে নোটিশ জারি করা হয়। এতটা পর্যন্ত ক্লিয়ার আছে? এবার দেখো, তাহলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং যখন শুরু হবে তার আগে ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। বেশ, তো রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা করে চার্জেস লাগবে এবং এটা কিন্তু নন রিফান্ডেবল। তো ওই নন রিফান্ডেবল চার্জটা দিয়ে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা বিগত বছরে ছিল এবং এবছরের নোটিশেও বলে দেওয়া হয়েছে যে 500 টাকা করে চার্জ লাগবে। তাহলে 500 টাকা করে চার্জ দিয়ে তুমি রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশনের সময় তোমাকে কি করতে হবে, সেই যে যখন তুমি অ্যাপ্লিকেশন করেছিলে তোমার নাম, ঠিকানা, বাকি যেগুলো রয়েছে, তাহলে তোমার নাম, ঠিকানা, হ্যাঁ, তারপরে তোমার ডেট অফ বার্থ, বাবা মায়ের নাম, যা যা কিছু পার্সোনাল ডিটেলস যা যা কিছু রয়েছে এবং সেই সঙ্গে কয়েকটা ব্যাপার রয়েছে, সমস্ত কিছু দিয়ে তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। আমি এগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবো, অযথা চিন্তা করার দরকার নেই। এই মুহূর্তে একটা রাফ আইডিয়া নিয়ে রাখো, তাতে কি হবে তোমাদের পক্ষে সুবিধা হবে। কারণ বহু স্টুডেন্ট এরকম হয়েছে বিগত বছরগুলোতে সঠিকভাবে আইডিয়া না থাকার জন্য, তো সেইগুলো কি হয়েছে বলতো, পরবর্তীকালে ওই জায়গাতে গিয়ে ভুল করে ফেলেছে। আর এখানে ভুল হওয়া মানে কিন্তু তোমার 1টি বছর পুরো নষ্ট, এটুকু তোমাকে কিন্তু জানতে হবে। তো প্রথম থেকে জিনিসগুলোকে এখন থেকে মাথার মধ্যে রাখো, এরপরে যখন পরবর্তীকালে সময় হবে, কারণ অলরেডি রেজাল্ট এখনো বাকি আছে। বেশ, তো হলো রেজিস্ট্রেশন তুমি করলে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে তোমাকে যেটা করতে হবে চয়েস ফিলিং করতে হবে। এবং সেই চয়েস ফিলিংটা তোমার তখন ডিপেন্ড করছে তোমার ইচ্ছে কি, তুমি ANM করবে না GNM করবে। যদি বলো যে আমি GNM করতে চাই না, আমি ANM করব, কারণ এবছর তো সবাই অ্যাভেলেবেল হতে পারবে, তোমরা জানো মিউনিসিপ্যালিটি এরিয়াও অ্যাভেলেবেল হতে পারবে এবং জিপি এরিয়াও অ্যাভেলেবেল হতে পারবে ANM নার্সিংটা করার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবছর কিন্তু একটা খুব ভালো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে খুব ভালো এবছর একটা স্টেপ নেওয়া হয়েছে, আমি খুব সাধুবাদ জানাই আপনাকে। তো দেখো, তাহলে প্রথমত তুমি ANM করবে না GNM করবে সেটা তোমার পার্সোনাল ইচ্ছে। এবার যদি ANM করো, এবছরের সিট ম্যাট্রিক্স এখন আসেনি, কাউন্সিলিং এর ওই যে নোটিশটার কথা বললাম, ওই নোটিশটা আসার আগে তোমাদের কিন্তু একটা ফাইনাল সিট ম্যাট্রিক্স দেওয়া হবে, যেটা 2023 এ সিট ম্যাট্রিক্স রয়েছে, ANM GNM সিট ম্যাট্রিক্স 2023। তো সেটা থেকে কিন্তু তুমি অলরেডি বুঝে যাবে যে তোমার কতগুলো গভর্নমেন্ট সিট আছে, ANM এর জন্য কোন কোন কটা কলেজ রয়েছে, টোটাল সিট কত ANM এর, GNM এর জন্য টোটাল কটা কলেজ রয়েছে, GNM এর জন্য টোটাল সিট কত, হ্যাঁ, সবকিছু জেনে যাবে। ছেলেদের জন্য কটা কলেজ রয়েছে সবকিছু তুমি জেনে যাবে ওখান থেকে। তাহলে তুমি যেটা করতে চাইছো, ধরো ANM করতে চাইছো, তাহলে তুমি প্রথমে ANM এর কলেজগুলো রাখলে তারপরে GNM, বা তুমি GNM করতে চাইছো প্রথমে GNM এর কলেজগুলো রাখলে তারপরে ANM এর কলেজগুলো রাখলে, বা কেউ চাইছো যে আমি শুধু ANMই করবো, আমি GNM করতে চাই না, আমি পেলেও করবো না, শুধু ANM গুলোই তুমি রাখবে। বা কারোর হয়তো GNM করার ইচ্ছে, ANM সে করবেই না, তাহলে ANM রাখার দরকার নেই। বা কেউ হয়তো চাইছে যে আমি শুধুমাত্র ভালো ভালো যে কলেজগুলো রয়েছে, কারোর স্বপ্ন থাকে যে আমি NRS মেডিকেল কলেজে পড়বো, হ্যাঁ, কারোর ধরো স্বপ্ন রয়েছে NBMCH এ পড়বে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়বে, কারোর স্বপ্ন রয়েছে সে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পড়বে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো তোমরা নিজেরা ডিসাইড করতে পারবে, সেই অনুযায়ী তোমাকে চয়েস ফিলিংটা করতে হবে। এটা গেল চয়েস ফিলিং। এবার চয়েস ফিলিংটা কিন্তু কিছু দিনের জন্য অ্যাভেলেবেল থাকে, তারপরে যেটা হবে একটা আলটিমেট সময়ে এসে সেটা দিন ধার্য করে দেওয়া হবে, নোটিশেই দেওয়া থাকবে, তারপর তোমাকে চয়েস লক করতে হবে। অর্থাৎ ওই যে তুমি যে কলেজগুলোকে সাজালে পরপর পরপর, এগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে কলেজ সাজাবে প্রত্যেকটা জেলা ভিত্তিকভাবে আমি আলাদা আলাদা করে দেখিয়ে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে সুবিধে তোমারই হবে। এবার দেখো, তাহলে হয়ে গেল চয়েস ফিলিং হয়ে গেল, এরপরে চয়েস লক হয়ে গেল, অল টোটাল সব ক্লোজড। এইবার যেটা হবে এরপরে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ রাউন্ড 1 অ্যালটমেন্ট রেজাল্ট, সেটাই কিন্তু আসবে। এবং অলরেডি এবছরের নোটিশে, যে নোটিশটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে, তাতেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে 3টেই রাউন্ড হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড। এরপরে ওই যে বললাম যদি সিট বাঁচে তাহলে স্পট। ফার্স্ট রাউন্ডের এবারে রেজাল্ট বেরোবে, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট তোমার সামনে অলরেডি এসে গেছে, তুমি দেখতে পাচ্ছ তোমার কোন কলেজে অ্যালটমেন্ট পড়েছে। এবার ধরো ফার্স্ট রাউন্ডে কিছু জনের মানে অ্যালটমেন্ট হবে, কেউ কেউ কলেজ পাবে, কেউ কেউ কলেজ পাবে না। যারা কলেজ পাবে তাদেরকে কি করতে হবে দেখো, তাদেরকে এবারে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। প্রথমত তোমার যেটা, তুমি যখন ওই অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করবে না, তখন তোমাকে কিন্তু ওই কলেজটাতে তুমি যে পেয়েছো অ্যালটমেন্ট তার জন্য কিন্তু তোমাকে 1000 টাকা করে পেমেন্ট করতে হবে। বেশ, ওটাকে বলা হয় সিট অ্যাকসেপ্টেন্স ফিজ।
মানে তুমি যে ওই সিটটাকে অ্যাকসেপ্ট করলে, তো সেটারই একটা ফিস বাবদ তোমাকে 1000 টাকা জমা দিতে হবে। বেশ, ওটা ওই WBJEE অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি কিন্তু পেমেন্টটা করতে পারবে। ওটা পেমেন্ট করার পর তুমি একটা সিট অ্যালটমেন্ট লেটারকে ডাউনলোড করতে পারবে, সেটা গুছিয়ে রাখতে হবে। সেখানে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি থাকবে, সেটা তোমাকে গুছিয়ে রাখতে হবে, ভর্তির সময় কাজে লাগবে। এবার যাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট হবে, যারা শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পাবে, ধরো প্রথম রাউন্ডে তুমি অ্যালটমেন্ট পেয়ে, সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, সেটা যে যার ইচ্ছে মতো তোমরা কলেজ চয়েস করবে। তুমি যেখানে অ্যালটমেন্ট পাও না কেন, তোমাকে অ্যালটমেন্ট পেয়ে গেলে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। তুমি গভর্নমেন্ট হোক আর প্রাইভেট হোক, যেটাতেই তোমার অ্যালটমেন্ট হবে, তোমাকে ওই কলেজে গিয়ে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। এটা কিন্তু অফলাইন, তোমাকে কিন্তু ওই কলেজে যেতে হবে ভেরিফিকেশন করানোর জন্য। ভেরিফিকেশন বলতে তোমার যেগুলো অরিজিনাল ডকুমেন্টস রয়েছে, সেই সঙ্গে তোমার কাস্ট সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, হ্যাঁ, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেগুলো রয়েছে, ডোমিসাইল যেটা রয়েছে, সমস্ত কিছু নিয়ে তোমাকে কিন্তু ওখানে শো করাতে হবে। তারপর সমস্ত কিছু যাচাই করে সেটা ধার্য হয়ে যাবে যে তোমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমার মোবাইলে অটোমেটিক্যালি একটা ফাইনালাইজ মেসেজ এসে যাবে। এটা যারা কলেজ পেয়ে গেলে, যারা কলেজ পেলো না তাদের আর কিছু ব্যাপার নেই, তারা অটোমেটিক্যালি পরের রাউন্ডের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমাদেরকে আর আলাদা কিছু করতে হবে না। এবং এই বছরের জন্য যেটা চেঞ্জেস সম্ভবত হতে পারে, যেটা কিন্তু হয়েছে WBJEE আন্ডারে অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু আমরা দেখেছি, সেগুলো তোমরাও হয়তো জানো সে ব্যাপারগুলো, যে আগে আগে যেটা হতো, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর সময় একটা রেজিস্ট্রেশন হলো, সেই রেজিস্ট্রেশনের সময় তুমি যে ওই যে 500 টাকা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করলে, ওই 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করার পরে কিন্তু ওটা 2টো রাউন্ড পর্যন্ত, তারপরে আবার সেই মানে পরের রাউন্ডে আবার ইয়ে করতে হতো। তো ওটাকে এবছর কিন্তু একসাথে টানা করে দিতে পারে, আবার নাও হতে পারে। আরেকটা যেটা দ্বিতীয় পরিবর্তন, সেটা হচ্ছে যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ কেউ যদি রেজিস্ট্রেশন না করে, মানে একদম ফার্স্ট যেটা রেজিস্ট্রেশন হচ্ছে একদম শুরুতে রেজাল্টের পরে, ওটা যদি কেউ না করে, তাহলে তাকে মপ আপের জন্য অ্যাভেলেবেল মানে হতে দেওয়া হতো না। সেটাও হয়তো এবছর চেঞ্জেস আসতে পারে, যতক্ষণ না ফাইনালাইজ আছে। এটা একটা অ্যাপ্রক্স ধারণা দিয়ে রাখলাম তোমাদেরকে, এটা বলা যাবে না কনফার্ম, ওই চেঞ্জেস হবে কি হবে না, এই দুটো ব্যাপার, এটা কনফার্ম বলা যাবে না। হয়ে গেল, এবারে তোমরা ওখানে অফলাইনে গিয়ে ভেরিফিকেশন করে নিলে, এরপরে মাঝে কিছুদিনের জন্য গ্যাপ থাকবে ওই ভেরিফিকেশন গুলো করানোর জন্য। এরপরে যেটা দেখো, তাহলে এখানে এবারে একটা কথা বলি, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। যারা সিট পাবে, যারা সিট পেলে, ধরো তুমি যে সিটটা পেয়েছো, আমি সাপোজ ধরলাম যে তোমার বাড়ি কলকাতাতে, এখন তুমি ধরো সিট পেয়েছো সেই শিলিগুড়িতে, কি ধরো তুমি কালিম্পং এ পেয়েছো, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়েছো, কি ধরো দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে তুমি পেয়েছো, তোমার পছন্দ হচ্ছে না, তুমি ওখানে থাকতে পারবে না বা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তুমি চাইলে সেটাকে আপগ্রেডেশন করতে পারবে। আপগ্রেডেশন, এবং আপগ্রেডেশন সেটাই হবে, অর্থাৎ যে কলেজটা তুমি পেয়েছো, ধরো তোমার তো একটা চয়েস লিস্ট ছিল, ধরো তুমি 1 থেকে 15 পর্যন্ত কতগুলো কলেজকে পরপর সাজিয়েছিলে, সেখানে যত নম্বর কলেজটা তুমি পেয়েছিলে তার আগে তার ওপরের যে কলেজগুলো পেয়েছিলে, মানে আছে যেগুলো, সেগুলো থেকেই কিন্তু তুমি আপগ্রেড করতে পারবে, অর্থাৎ সেগুলোই কিন্তু পাওয়ার চান্সেস তোমার কাছে থাকবে। তো সেইভাবে চয়েস ফিলিংটা করতে হবে। আমি সমস্ত ব্যাপার তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করার দরকার নেই। তো আপগ্রেডেশন যদি করতে চাও, অর্থাৎ ওইটা যদি চেঞ্জ করতে চাও, তাহলে আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা দিতে হবে। আর যদি কেউ চেঞ্জ না করতে চায়, যে আমি যেটা পেয়েছি এটাই আমার ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তাহলে আপগ্রেডেশন নো। এরপরে আসবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ যথারীতিভাবে একইভাবে রেজাল্ট আসবে, তো একই ব্যাপার, সমস্ত কিছু চলতে থাকবে। তো ওইটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, মানে যারা আপগ্রেড করলে, এবারে সেটা আপগ্রেড হলো কি হলো না, নাকি যেখানে পেয়েছিলে সেটাই রইলো, সবকিছু জানতে পারবে। বাকি সেই সঙ্গে কারা কারা নতুনভাবে কলেজ পেলে সেকেন্ড রাউন্ডে এসে তোমরাও কিন্তু জানতে পারবে। বেশ, সেকেন্ড রাউন্ড গেল, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে গেল। এরপরে আসবে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে যথারীতিভাবে একইভাবে রেজাল্ট বেরোবে। তো এইভাবে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াটা পুরোপুরি চলতে থাকবে। এর ভেতরে আরো অনেক ব্যাপার রয়েছে, সেগুলো যথাসময়ে আমি ভিডিও দিয়ে প্রত্যেকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেগুলো নিয়ে কোনো চিন্তা করার তোমাদের প্রয়োজন নেই। তো আপাতত তোমাদেরকে একটা রাফ আইডিয়া দিলাম যে কি হতে পারে আর কি না হতে পারে। বেশ, তো এটা থেকে তোমরা একটা রাফ আইডিয়া পেলে। এবারে আসছি যেটা নোটিশটা দেওয়া হয়েছে WB হেলথ থেকে। তো এই নোটিশটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে, এটা এবছরের জন্য জারি করে দেওয়া হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে কাউন্সিলিং সংক্রান্ত তথ্য, সেগুলো তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি, তোমরাও একবার জিনিসগুলোকে ভালোভাবে দেখে নাও। তো দেখো, এই সেই নোটিশ যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস নার্সিং ব্রাঞ্চ থেকে প্রকাশিত করে দেওয়া হয়েছে, WB হেলথ থেকে। দেখো নোটিশটাতে প্রথমত কি বলা হয়েছে দেখি, এটা কিন্তু 2023 এর জন্য। দেখো এখানে বলে দিয়েছে, গাইডলাইন ফর দ্য কাউন্সিলিং ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য নার্সিং কোর্সেস নেমলি ANM অ্যান্ড GNM 2023 ফর স্টেট সিটস ইন 2023। তো 2023 এর ANM GNM নার্সিং এর কাউন্সিলিং সম্বন্ধে একটা গাইডলাইন যেটা WB হেলথ থেকে প্রকাশিত করে দেওয়া হয়েছে। একদম প্রথমত যেটা হচ্ছে যে ANM টাকে বলে দিয়েছে, দেখো যে ইট অনলি ফর
ফর ফিমেল কিন্তু, হ্যাঁ, অ্যান্ড জিএনএম বোথ ফর মেল অ্যান্ড ফিমেল। অর্থাৎ এএনএম কোর্সটা কিন্তু শুধুমাত্র মেয়েরা করতে পারবে, অনলি ফর ফিমেলদের জন্য এটা। এবং জিএনএম এর যে কোর্সটা এটা কিন্তু বোথ মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে করতে পারবে, এটা কিন্তু 1 নম্বর পয়েন্টে বলে দিয়েছি। বেশ, এবারে বাকি এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে সেরকম কিছু বলার নেই, বাট এই যে জায়গাটা রয়েছে, হু আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আনইন্টারাপ্টেডলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স টিল 31/12/2022। তো এই যে তারিখটা, এই তারিখের মধ্যে মিনিমাম 10 বছরের স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে, যেটা থেকে তোমাকে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা বের করতে হবে। নাম্বার 1 পয়েন্ট কিন্তু এটা। তো দে মাস্ট সাবমিট ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার প্রোফর্মা A1 অ্যান্ড প্রোফর্মা A2। এগুলো আমি তোমাদেরকে বলে দেবো। এই সার্টিফিকেটগুলো তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে তখন লাগবে, এখন কিন্তু লাগবে না। অর্থাৎ তোমার রেজাল্ট বেরোবে, তারপরে কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এ তুমি যখন সিট পাবে তো তখন লাগবে। এবারে একটা সময়ে গিয়ে তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। এবার যেহেতু এবছরের সেশনটা তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তো যথাসম্ভব আমরাও চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করে দেওয়া যায়। তবে একবারে এই মুহূর্তে যে তোড়জোড় করতে হবে এরকম মানে নেই, তবে কেউ চাইলে করেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা গতকালের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে। বেশ, এবার দেখো তাহলে এটা বললাম। এরপরে যেটা রয়েছে 2 নম্বর পয়েন্টে যেটা দিয়েছে যে ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন সার্চ ডোমিসাইল সার্টিফিকেট ইন অরিজিনাল হ্যাজ টু বি প্রডিউসড বাই দ্য ক্যান্ডিডেট। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে অরিজিনাল সার্টিফিকেটটা দেখাতে হবে। বেশ, এরপরে যেটা দেখাতে হবে, দেখো এই যে সাকসেসফুল ভেরিফিকেশনটা তখনই একমাত্র হবে যদি তোমার সমস্ত সার্টিফিকেটগুলো ঠিকঠাক থাকে। কালকে কেউ একজন সম্ভবত কমেন্ট করেছিলে যে যদি সাপোজ যদি ওই জায়গাতে গিয়ে আমি আমার সার্টিফিকেটটা না দেখাতে পারি তাহলে কি হবে। যে ধরো তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে যে তুমি একজন এসসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট তুমি আদৌ নয়, সেখানে গিয়ে তুমি সার্টিফিকেটটা শো করাতে পারলে না, বা কোনো কারণে হয়তো সেই মুহূর্তে তোমার কাছে সার্টিফিকেট নেই, তাহলে কি হবে? তাহলে ওই কাউন্সিলিংটাতে তুমি ধরো যে সিটটা পেয়েছিলে সেটা যদি তুমি জেনারেল ক্যাটাগরি থেকে পেয়ে থাকো তাহলে ওকে, কোনো অসুবিধা নেই। তোমার অ্যালটমেন্টের সাইডে লেখা থাকবে যে তুমি জেনারেল ক্যাটাগরি থেকে পেয়েছো নাকি কাস্ট ক্যাটাগরি থেকে পেয়েছো। এবার যদি কাস্ট ক্যাটাগরি থেকে পেয়ে থাকো তাহলে তখনই তোমার কাস্ট সার্টিফিকেটটা কিন্তু যাচাই করার ব্যাপারটা আসবে। তখন যদি না দেখাতে পারো তাহলে কিন্তু তুমি একটা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাকে বা আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে, এবং পরবর্তী যে কাউন্সিলিংটাতে তুমি এভেলেবেল হবে সেখানে তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে এভেলেবেল হবে, অর্থাৎ ওই কাস্টের আর কোনো ব্যাপার থাকবে না। এইটুকুই হবে যদি হয় এরকম কারোর ক্ষেত্রে কোনো ব্যাপার। তো প্রোফর্মা A1 A2 আমি এটা যখন বলবো তো কিভাবে ফিল আপ করবে, আচ্ছা তোমার মেডিকেল সার্টিফিকেট কিভাবে ফিল আপ করবে, এই মুহূর্তে লাগছে না এগুলো। বেশ, এবার দেখো এখানে ভোটার আইডি, আধার আছে, পাসপোর্ট আছে, রেশন কার্ড আছে, এগুলো যে কোনো একটা ওই সময় ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে নিয়ে যেতে হবে কলেজে, এগুলো যথাসময় আমরা বলে দেবো। কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে আসি। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে প্রথমত SC ST OBC A OBC B তোমাদের যে ব্যাপারগুলো রয়েছে, তো ওইখানে তোমার যদি মানে ইয়েস যদি করো যখন ব্যাপারটা চলবে, ইফ দ্য অ্যান্সার, যে দেখো এখানে বলে দিয়েছে ইফ দ্য ক্যান্ডিডেট হু ইজ ডোমিসাইলড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল SC ST OBC A OBC B ডিউরিং এনরোলমেন্ট, অর্থাৎ যখন এনরোলমেন্ট করেছিলে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যান্সার ওয়েদার দ্য অ্যান্সার ইজ ইয়েস অর নো। তোমাকে ওইখানে দুটো করতে হয়েছিল যখন এনরোলমেন্টটা তোমাদের হয়েছিল। তো ওই যে রিজার্ভ ক্যাটাগরির আন্ডারে তোমরা ছিলে, তো সেখানে কিন্তু SC ST দের ক্ষেত্রে এবং OBC A B তোমাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটগুলো আপডেটেড হতে হবে, অর্থাৎ রিনিউয়াল করে রাখবে, কিন্তু প্রত্যেকে রিনিউয়াল করে রাখবে। এবারে OBC A এবং OBC B দের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে একটা নন ক্রিমি লেয়ার বের করতে হয়, অর্থাৎ যেটাকে আমরা NCL বলে বলি। OBC A এবং B দের ক্ষেত্রে, এটা শুধুমাত্র OBC দের ক্ষেত্রে, কিন্তু এটা শুধুমাত্র OBC দের ক্ষেত্রে NCL একটা বের করতে হয়। তো NCL সার্টিফিকেটটা কিভাবে বের করবে, একটা আপডেটেড NCL সার্টিফিকেট কিভাবে বের করবে সেটা দেখো তোমাকে বলে দিয়েছে, ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি অন অর আফটার 1/4/2023। বেশ, তো 1/4/2023 এর পরের আপডেটেড কপি সেটা হতে হবে। বেশ, অর্থাৎ 4 মানে বুঝতেই পারছো এপ্রিল, তো এপ্রিলের 1 তারিখের পরের সেটা হতে হবে যে তুমি OBC A, যে তুমি OBC A আর OBC B, তো সেটা তোমাকে ওখানে উল্লেখ করা থাকবে, যেটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট হয়। এবার দেখো কিভাবে রেডি করবে তোমরা এই সার্টিফিকেটটা, এটা নিয়ে কিন্তু আমি বিগত বছরে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটা দেখতে পাচ্ছ তোমরা, আমি দরকার হলে কিছুক্ষণ পরে আমি কমিউনিটিতে পোস্ট করে দিচ্ছি, কমিউনিটিতে তোমরা কমিউনিটিতে গেলে দেখতে পাবে এই জিনিসটা, বা আমি গ্রুপে আরেকবার লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে কিভাবে এটা রেডি করবে, কাকে দিয়ে সই করাবে, কোথায় থেকে রেডি করবে, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। একটা ফর্ম আছে সেটা কোথা থেকে নিয়ে আসবে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। ইডব্লিউএসটা বললাম, পিডব্লিউডিটা সম্বন্ধে বলে দিলাম, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ব্যাপার রয়েছে। হ্যাঁ, আচ্ছা, পিডব্লিউডির ক্ষেত্রে 40% বা 50% লোকোমোটর ডিসেবিলিটি থাকলে তবেই কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে একই ব্যাপার, প্রত্যেকে তোমরা জানো। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে বলেছে ফর এভেলিং দ্য কোটা ক্যান্ডিডেট, এই কোটার যারা ক্যান্ডিডেট রয়েছে, যে নেসেসারি তোমাদের সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো অরিজিনাল কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের যেটা সিভিলের সার্টিফিকেট রয়েছে। সিভিল ডিফেন্স ট্রেনিং, সিভিল ডিফেন্সের যে ট্রেনিংটা সেটা কিন্তু ফর দ্য স্পেসিফাইড পিরিয়ড এন্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য মেম্বারশিপ সার্টিফিকেট টু ক্যাজুয়ালি সার্ভিসেস মাস্ট বি প্রডিউসড। তো এটার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি একটা তোমাকে জমা দিতে হবে, সেটা কিভাবে জমা দিবে যথাসময়ে আমি সেগুলো নিয়ে বলে দেবো। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমরা জানো, এএনএম এর জন্য কি লাগবে, সবার ক্ষেত্রে 10+2 উইথ
অল এভারেজ 40% যেটা এইচএস এর ক্ষেত্রে সেটা লাগবে। এগুলো নিয়ে তোমরা আশ্বস্ত আছো প্রত্যেকে। এর আগে থেকে এজটা যেটা হতে হবে সেটাও তো তোমরা জানো। ফিজটা দেখো, ফিজ এই যে এখানে দিয়ে দিয়েছে, ফিজটা বলে দিয়েছে 500 টাকা, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনের জন্য কিন্তু 500 টাকা লাগবে, অর্থাৎ এই কাউন্সিলিং এর জন্য যে রেজিস্ট্রেশনটা আছে সেটার জন্য কিন্তু 500 টাকা তোমাকে দিতে হবে, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে যেটা রয়েছে দেখো, এবং এখানে দেখো যে বলে দিয়েছে পেমেন্ট অফ নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফিজ, এটা কিন্তু রিফান্ড হবে না, এটা কিন্তু রিফান্ড হবে না। বেশ, রিফান্ড হয় ওই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা, তাও এবছর করবে কিনা জানি না, যতক্ষণ না সেটা আপডেটেড কপি আসছে সেটা বলা যাবে না, কারণ কোনো কিছুতেই বলা যাবে না, যেহেতু এটা এবছরের জন্য দিয়েছে, তো সেই হিসাবে তোমাদের সঙ্গে ডিসকাস করছি। রাউন্ড 1-এ দেখো তাহলে অনলাইন রেজিস্ট্রেশন করলে যেমনটা তোমাদেরকে বললাম রাউন্ড 1-এ ফার্স্ট টাইম তাহলে তুমি অনলাইন রেজিস্ট্রেশন করলে, এটা গেল। তারপরে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হচ্ছে, যে 500 টাকার যে ব্যাপারটা রয়েছে সেটা তুমি পেমেন্ট করলে। চয়েস ফিলিং এর ব্যাপারটা তোমাকে বললাম, তারপর তুমি চয়েস লক করলে। এরপর একটা অ্যাকনোলেজমেন্ট, যে রিসিপ্টটা যেটা, অর্থাৎ ওই যে তুমি 500 টাকা জমা দিয়েছো, এই যে তুমি 500 টাকা জমা দিয়েছো সেটার একটা কিন্তু রিসিপ্ট কপি, সেটার একটা রিসিপ্ট কিন্তু তোমাকে নিতে হবে, এবং এটা কিন্তু ভেরিফিকেশনের সময় এবছর দেখাতে হবে বলে দিয়েছে। সিট অ্যালটমেন্ট লেটারটা যেটা তুমি সেটা করবে, আচ্ছা সেই অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করবে 1000 টাকা ফিস পেমেন্ট করার পর, অর্থাৎ ফার্স্ট রাউন্ড রেজাল্ট বেরোনোর পর। এগুলো সম্বন্ধে তোমাদেরকে বলে দিলাম, যেমনটা বলেছি ওই একই রকম ভাবেই কিন্তু হবে। এরপরে ওই ক্যান্ডিডেটকে ইয়েস অর নো করতে হবে, আপগ্রেডেশন ইয়েস নো, এটা সম্বন্ধে বলে দিলাম। দেখো এগুলো সম্বন্ধে তোমাদেরকে একটা রাফলি আইডিয়া দিচ্ছি, রাফলি আইডিয়াগুলো নেওয়া থাকলে কি হবে, পরবর্তীকালে যখন ব্যাপারগুলো হবে সেগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ ওইটা সম্বন্ধে তুমি আশ্বস্ত আছো কিছুটা। রাউন্ড 2-র ক্ষেত্রে দেখো, রাউন্ড 2-র ক্ষেত্রে ওই একই ব্যাপার রয়েছে যেমনটা তোমাদের বললাম, সেই আবার আপগ্রেডেশন ইয়েস নো, ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে, কলেজে গিয়ে করাতে হবে। এবার দেখো এরপরে যেটা দিয়েছে মপ আপ রাউন্ড, তাহলে তোমাদেরকে বলেছিলাম যে 3টে রাউন্ড হবে। রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু ডিড নট পার্টিসিপেট ইন এনি অফ দ্য রাউন্ড টিল রাউন্ড 2, দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু হ্যাজ নট রিপোর্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ইন এনি অফ দ্য রাউন্ড 1 or রাউন্ড 2 টিল রাউন্ড 2, ফ্রেশ ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু পার্টিসিপেট ফর দ্য মপ আপ রাউন্ড। তাহলে এই যে কতগুলো ব্যাপার বলেছে, এটা প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে পারবে। হ্যাঁ দেখো, তার মানে যারা ওই যে ব্যাপারটা তোমাদেরকে বললাম, এটা WBJEE থেকে আরেকবার নোটিশ দেবে, ফাইনাল নোটিশ দেবে, যে যদি রাউন্ড 1-এ তুমি ফর্ম ফিল আপ মানে রেজিস্ট্রেশনটা, যদি রাউন্ড 1-এ তুমি রেজিস্ট্রেশনটা না করে থাকো, তাহলে তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে কিনা, এটা চেঞ্জেস করা হয়েছে কিন্তু। তো তোমাদের ক্ষেত্রে চেঞ্জেস করবে কিনা সেটা আরো ভালোভাবে বোঝা যাবে যখন WBJEE থেকে ডিরেক্ট নোটিশটা দেওয়া হবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু পরপর তোমাদের 3টে রাউন্ড কমপ্লিট হবে। 3টে রাউন্ড কমপ্লিট হওয়ার পর এইখানে দেখো শেষে এবছরের জন্য একটা কিন্তু দিয়েছে, যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা, আচ্ছা এটা বলে দিই, ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখো কি লাগছে, তাহলে তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটা ফিজটা তুমি জমা দিয়েছিলে, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, যেটা ইউনিক অ্যালটমেন্ট আইডি সঙ্গে লাগছে, ডোমিসাইল সার্টিফিকেট লাগছে, প্রোফর্মা A1 A2 অর ডি, और ডোমিসাইল সার্টিফিকেট যেটা তোমার ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে জেনারেট করা যায়, সেটা একই রকম ব্যাপার। একটা ভোটার আইডেন্টিটি লাগছে, আধার অথবা পাসপোর্ট লাগছে, বেশ 3টের মধ্যে যে কোনো একটা। আচ্ছা, কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি, যাদের ক্ষেত্রে যা সার্টিফিকেট রয়েছে, এবং সেই সঙ্গে ওবিসি দের ক্ষেত্রে এনসিএল, এনএমজিএনএম 2023 অ্যাডমিট কার্ড লাগবে, র্যাঙ্ক কার্ড লাগছে। আচ্ছা, তারপর যেটা লাগছে যে পিডব্লিউডি সার্টিফিকেটটা, যেটা সেটা কিন্তু আইপিজিএমইআর এসএসকেএম হসপিটাল থেকে সেটা তোমাদেরকে ইস্যু করাতে হয়, প্রত্যেকে সেটা সম্বন্ধে অবগত আছো যারা ওই সার্টিফিকেটের রয়েছে। এজ প্রুফ লাগবে, এজ প্রুফ হিসেবে তুমি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো, অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের, আইসিএসসি সিবিএসসি এক্সামিনেশনের, যেটা যে কোনোই হোক না কেন, আর ক্লাস 10+2 অর্থাৎ 12 এর মার্কশিটটা তোমার লাগবে। ওবিসিদের ক্ষেত্রে এনসিএলটা তো কিছুক্ষণ আগেই বললাম, ইডব্লিউএস এর ক্ষেত্রে রিনিউয়াল কপিটাও লাগবে, প্রত্যেকের ক্ষেত্রে রিনিউয়াল কপি লাগছেই, এটা 3 কপি ফটোগ্রাফ লাগবে, যারা অরফেন রয়েছে তাদের সার্টিফিকেট লাগবে, সিভিল ডিফেন্সের সার্টিফিকেট লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। তো এই যে ব্যাপারগুলো বললাম, এগুলো নিয়ে তোমাদেরকে কিন্তু ভেরিফিকেশনটা করাতে হবে। এগুলো এখনো অনেকটা সময় রয়েছে, এখনো কাউন্সিলিং শুরুই হয়নি, রেজাল্টই আসেনি, বাট যেহেতু দেওয়া হয়েছে নোটিশটা, এবং সেই সঙ্গে তোমাদের প্রচুর রিকোয়েস্ট এসেছিল যে কিভাবে হয় একটা রাফ আইডিয়া দিন, তো তার কারণে ভিডিওটা দিলাম। এবার এইখানে দেখো, এখানে কিন্তু একটা কপি দিয়েছে, এই যে অথেন্টিকেশন কপি, অর্থাৎ সেলফ আন্ডারটেকিং যে কপিটা দিয়েছে, এই সেলফ আন্ডারটেকিং কপিটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এগুলো যখন রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং এ যখন রেজাল্ট আসবে, তখন কিভাবে ফিল আপ করবে সেগুলো সম্বন্ধে আমরা বলে দেবো। এই ছিল আজকের ভিডিও, যথাসম্ভবভাবে চেষ্টা করলাম তোমাদের কাছে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, এবং যথাসম্ভব জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে যেখানে দরকার রয়েছে, অবশ্যই সেই জায়গাগুলোতে, সঠিক জায়গাতে ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করবে। সো আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। Thank you so much.